ইসরায়েলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে ইরান যদি পাল্টা হামলা করে সেই বিষয়টিকে মাথায় রেখে সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ইরানের সরকারি সংবাদ মাধ্যম বলছে যে তেহরানে বারবার বিস্ফোরণ হচ্ছে, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু আসলে অস্থির হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। সে তো বলছে যুদ্ধ বন্ধ করবে, এখন আপনি গাজারটাও বন্ধ করতে পারছেন না, রাশিয়ারটাও কিছু করতে পারছেন না, আরেকটা ফ্রন্টে কিন্তু আপনি একটা যুদ্ধের একটা দাবা বাজাচ্ছেন কেন? এট দ্য এন্ড অফ দ্য ডে ইরান ইজ গোইং টু ফাইট। তো সেটি করতে গেলে তাহলে ইরানকে কন্টেন্ট করতে হবে। ইরানকে যদি এইভাবে আনকন্টেন্ট রেখে ইসরায়েলের আধিপত্য সম্পন্ন হবে না মিডল ইস্টে। আমেরিকা চাচ্ছে যে মিডল ইস্টে ইসরায়েলের আধিপত্য থাকুক, তাহলে ওই মিডল ইস্টে রাশিয়ার আর কর্তৃত্ব থাকবে না। তো এরকম একটা সাথে একটা ইন্টার রিলেটেড। কিন্তু আমাদের কথা হলো, আমাদের কনসার্নটা কোন জায়গায়? বিশ্ব আসলে আর যুদ্ধ নিতে পারছে না। হোয়াইট হাউসে কিন্তু ট্রাম্প বলেছিলেন যে ইসরায়েল ইরানে হামলা করতে পারে এবং এরই মধ্যে কিন্তু আসলে এই হামলা শুরু হয়ে গেছে, অর্থাৎ ইসরায়েল ইরানে হামলা শুরু করেছে এবং সেই সাথে ইসরায়েলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে ইরান যদি পাল্টা হামলা করে সেই বিষয়টিকে মাথায় রেখে সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ইরানের সরকারি সংবাদ মাধ্যম বলছে যে তেহরানে বারবার বিস্ফোরণ হচ্ছে, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু হামলার পরিস্থিতিটা আসলে কি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কি এখনো আসলে সবকিছুর সবশেষ তথ্য আসেনি। কিন্তু আমি আসলে দুজন অতিথির কাছ থেকে একটু করে পর্যালোচনা শুনবো। প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, ইরানের সাথে আমেরিকার যখন পরমাণু ইস্যুতে আলোচনা চলছে ঠিক এই মুহূর্তে সেই হামলাটা শুরু হয়ে গেল। পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু আসলে অস্থির হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। আপনার মন্তব্য শুনি। তার আগে আমি আর একটু বলতে চাই, আসলে নো কিংস প্রটেস্ট যেটা বা 50501 যেটা বলা হচ্ছে 50 প্রটেস্ট এবং 1 মুভমেন্ট, এবং এটা কোন দিনে, যেটা মালিক ভাই বললেন বা আপনি যেটা বললেন যে 250th anniversary of Army Flag Day, and it also coincided with President Trump's the birthday, এবং সে গতবারই এটা বোধহয় গত ফার্স্ট টাইমও কথা হচ্ছিল যে বাস্তিল ডে প্যারেডের মতো রিপাবলিকান ডে ইন্ডিয়াতে যেটা করে রিপাবলিক ডে। সো this is what he has been actually planning to do it. Even he wanted to do it last term also. আপনি দেখুন এই দিনেই কিন্তু আবার এই মুভমেন্টটা, এটা আমার কাছে একটু ঝুঁকিপূর্ণ মুভমেন্ট মনে হচ্ছে আর কি। দেশে দেখুন একটা জিনিস কিন্তু সবাই আমরা একসাথে কিন্তু সবসময় পার্টিজান, সেটা হচ্ছে আর্মি, ডিফেন্স, রাইট? আর্মি কিন্তু দেশের মানুষের কিন্তু বিরাট একটা কিন্তু রেসপেক্ট আছে। সেই আর্মিকে আস্তে আস্তে যেভাবে এখন যাচ্ছে, নো কিংস প্রটেস্ট বলছে না, যে কিংশিপের মতো। নো কিংস কেন বলা হচ্ছে আপনার? সো দিস ইজ ট্রাবলসাম। এটা আসলে যুক্তরাষ্ট্রে কিন্তু এগুলো মানায় না। আমার কাছে যে আপনারা যাদেরকে আনডকুমেন্টেড বলতেছেন, আসলে দেখুন আপনি যদি টাকা পয়সা সবকিছু হিসাব নিকাশ মানে দেশে কিন্তু সবকিছুর পিছনে কিন্তু অর্থনীতি, আর্থিক ব্যাপারটা কিন্তু সবসময় বেশি দেখে। এই যে ফেরত পাঠানো, তারা এখানে ডিকেটস আফটার ডিকেট ছিল, ছেলে মেয়ে ছিল, এ দেশটাকে বলা হয় মানবতার দেশ, হিউম্যান রাইটস এর দেশ। ফ্যামিলির পার্সপেক্টিভ থেকে মানবতা কোথায় গেল? এবং এরা আসছে কিন্তু, এরা অলরেডি কিন্তু এদেশে কিন্তু এসে কিন্তু আপনার বিভিন্ন ইন্টিগ্রেটেড হয়ে গিয়েছে। আমাদের যেটা করা উচিত, যেটা আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই, আসার পরে কিন্তু এখন সাউদার্ন বর্ডার কিন্তু অনেকটা আপনার বেস্ট প্রোটেক্টেড আর কি, যে এখন ওই রকম আসতে পারছে না। আগে যেভাবে ডালাও ভাবে আসছে, শুধু যে বাইডেনের সময় আসছে তা না, এটা অনেক দিন যাবত ওবামার সময় আসছে, রিপাবলিকান যখন ছিল তখনও আসছে। আমার কাছে মনে হচ্ছে যে ওইটাই করা উচিত। আর এখানে যারা আসছে তারা দিস ওয়ে দ্যাট ওয়ে এরা কিন্তু এখানে ইন্টিগ্রেটেড হয়েছে, আদার দেন ক্রিমিনাল, যেটা মালিক ভাই বললেন। এবং যদি কাউকে পাঠাইতে হয় ডিও প্রসেসে পাঠাও, তাহলে ইউনাইটেড স্টেটস এর যে সারা পৃথিবীতে একটা মানবতার দেশ বলা হয়, মানবাধিকারের দেশ বলা হয়, that you can stand with that, but this is not the way. আচ্ছা, ইসরায়েলের ব্যাপারে যেটা এখন যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধের মিডল ইস্টের যে একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থা, যেটা এটা আমি কিন্তু খুব একটা সারপ্রাইজ না। এবং দেখুন প্রেসিডেন্ট যেভাবে বলছে সেটা আমার কাছে মনে হচ্ছে একটা যুদ্ধের দামামার মতো, এবং হ্যাকসেট যে ডিফেন্স সেক্রেটারি যেভাবে বলছেন, মানে মনে হচ্ছে যেন যে এখানে they know, of course, the United States, the military intelligence or the intelligence is very robust. We all know that. কিন্তু যেভাবে দামামাটা বাজানো হচ্ছে, যে ওখান থেকে নন এসেন্সিয়াল পিপল থেকে নিয়ে আসা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে 55,000 গাজাতে সিভিলিয়ানকে মেরে ফেললো, সেটাও সারা ওয়ার্ল্ড কমিউনিটি একদম স্পেকটেটরের মতো দেখলো, পর্যবেক্ষকের মতো দেখলো, একটু দু একটা বলে কান্ট্রি। কিন্তু সবচেয়ে বড় কথা,
সবগুলো কান্ট্রি কয়েকটা ছাড়া রিসেন্টলি যেটা করছে অস্ত্র পাঠাচ্ছে। ইউনাইটেড স্টেটস আপনারা জানেন যে অস্ত্র পাঠাচ্ছে। ইসরায়েলকে আপনি কন্টেইন কিভাবে করবেন? ইসরায়েলকে তো কন্টেইন এবং বলছে যে এটা করবে, এইসব না বলে তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে সে তো বলছে যুদ্ধ বন্ধ করবে। এখন আপনি গাজারটাও বন্ধ করতে পারছেন না, রাশিয়ারটাও কিছু করতে পারছেন না, আরেকটা ফ্রন্টে কিন্তু আপনি একটা যুদ্ধের একটা দাবা বাজাচ্ছেন কেন? আপনি তো ইসরায়েল, যেটা আমরা বলি ছাগল, কিন্তু আপনার ইয়া করে খুঁটির জোরে ছাগল নাচে, তাই না? তো এখন তো সেটা তো তার অস্ত্র সবকিছু ভান্ডার, টাকা পয়সা, ইন্টেলিজেন্স সব এখান থেকে যাচ্ছে। ওয়াই ইউ আর নট কন্টেইনিং দ্যাট? ইরান এখন যেটা যুদ্ধ শুরু হয়ে গেলে যেটা ওখানে হবে, ব্যাপক ক্ষতি হবে সারা বিশ্বের। কিন্তু আপনার যে আমরা সেফটি, সিকিউরিটি, স্টেবিলিটি গুলো কিছুই থাকবে না এভরিওয়্যার। ইটস নট গোইং টু, ইরান ইজ নট গোইং টু বি সামথিং লাইক যেটা সিরিয়াতে করেছে, ইয়েমেনে করেছেন, বা অন্যান্য যে লিবিয়াতে করেছেন। ইটস নট গোইং টু বি লাইক দ্যাট। ইরান হ্যাজ দ্য ক্যাপাবিলিটিস। এখন ওরা বলছে যে 60% তারা ইউরেনিয়াম এনরিচমেন্টে চলে গেছে, যেটা দিয়ে 9টা বোম করার মতো ইয়া হয়ে গেছেন। সো instead of doing all those things, why don't we halt Israel? ডিপ্লোমেসি তো টোটালি এখন কিন্তু দেখুন 2018 সালে কিন্তু ইউনাইটেড স্টেট ট্রাম্পে কিন্তু ডিপ্লোমেসি থেকে সরে আসছেন এবং এর ভিতরে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন বলছে যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলছে যে এরই মধ্যে কিন্তু আপনার এনরিচমেন্ট করতে সক্ষম হয়েছে, 60% পিউরিটির কথা বলা হচ্ছে। সো আমার কাছে যেটা মনে হয়, উই আর নট টকিং ফর দ্য প্রিভেনশন। আমরা সবাই মিলে যে কন্ট্রিবিউট করছি কিভাবে এটাকে আরো বেশি, অর্থাৎ মানে ইনসারেকশন ওভার রিয়াকশন করে এটাকে সেন্সিটাইজ করে এটা অর্থাৎ যুদ্ধের মধ্যে ঠেলে দাও। আর এদিকে রাশিয়া যেগুলো বলে ইরানের পক্ষ হয়ে এই করবে সেই করবে, আমার মনে হয় না এট দ্য এন্ড অফ দ্য ডে ইরান ইজ গোইং টু ফাইট। ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু হোয়াইট হাউস থেকে আভাস দিয়েছেন যে হামলা হতে পারে, খুব সহজেই হতে পারে। এবং সেই সাথে তিনি এটিও বলেছেন যে আমেরিকান অনেক নাগরিক সেখানে আছে, তাদেরকে সরিয়ে নেওয়া উচিত, কারণ আমি চাই না তারা কোনো ঝুঁকির মধ্যে পড়ুক। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তিনি হয়তো বা বিষয়টি আগে থেকেই জানেন। যদিও এর কিছুক্ষণ পরেই তিনি আবার ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যে তিনি হামলা চান না, তিনি নিরাপত্তা চান এবং তিনি কূটনৈতিক সমাধান চান। কিন্তু এর আগে তিনি যখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে এই সপ্তাহে তিনি যখন বৈঠক করলেন, সেই বৈঠকের বিষয়ে কিন্তু এক ধরনের অস্পষ্টতা আছে। সেই বৈঠক নিয়ে কিন্তু আসলে হোয়াইট হাউস স্পষ্ট করেনি যে আসলেই কি হামলার বিষয়টাতে আমেরিকার সায় কতটুকু ছিল কিংবা ছিল না, কিংবা এই বিষয়টি নিয়ে আসলে কতটুকু আলোচনা হয়েছে। আপনার কাছে কি মনে হয়? দেখুন, আপনি যথার্থ বলেছেন। আমিও যখন আজকের এই নিউজগুলো দেখছিলাম, সেখানে ট্রাম্পের ওই কথাটি যে খুব সহজেই তিনি বলছে এটা ইমিনেন্ট নয়, অত্যাসন্ন নয়, বাট সহজে এটি ঘটতে পারে। তার পরবর্তীতে কি দেখলাম যে যারা ইউএস সিটিজেন্স আছে ইরাক, স্পেশালি যারা কূটনৈতিক পরিবার যারা আছেন কিংবা যারা নন ইমার্জেন্সি ইউএস পার্সোনাল যারা, তাদের সবাইকে ব্যাকেট করতে বলেছে, শুধু ইরাক নয়, মিডল ইস্ট থেকেই। তখন কিন্তু বোঝা গেছে যে যে কোনো সময় আক্রমণ করতে পারে। তো আমি কিন্তু ভাবছিলাম যে হয়তো দেখবো যে মানে আপনাদের অনুষ্ঠান চলাকালীন সময় হয়তো আমরা খবরটি পাবো, ঠিক তাই হলো আর কি। আসলে দেখুন, বিষয়টি আমরা কয়েকদিন ধরে দেখছি যে 6 দফা বাই দিস টাইম আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে ইরানের সাথে। তো এই বৈঠকগুলো কিন্তু সবই অ্যাকচুয়ালি সাজানো। আমার কাছে তখন থেকেই মনে হয়েছে এগুলো আসলে ইরানকে, অর্থাৎ সিরিয়ার পতনের পর, আসাদের পতনের পর থেকেই এটা একটা ধারণা করা যাচ্ছিল যে পরবর্তীতে ইসরায়েল ইরানের উপর একটা আক্রমণে যাবে, তখন থেকে স্পষ্ট হচ্ছিল। তো এখন এই আলোচনাগুলো এগুলো একটা নাটকের মতোই হয়েছে, যে 6 দফা বৈঠক হলো ওমানে, এগুলো সবই নাটক। আসলে এটি প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল, কিন্তু নেতানিয়াহু কিন্তু বারবার বলছে যে তারা আক্রমণ করবে, সে কিন্তু কখনো রাগঢাক করেনি। আমেরিকা শুধু বলছেন আলোচনা হচ্ছে, দেখি যদি আলোচনা ফলপ্রসূ হয় তাহলে আক্রমণ হবে না, এরকম কথা। কিন্তু আসলে আক্রমণ ছিল। বিষয়টি আসলে এরকম যে আপনি এই সর্বশেষ আসাদের পতনের পর থেকে মিডল ইস্টে একছত্রভাবে আপনার ইসরায়েলের একটা আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস আমরা দেখতে পেয়েছি। তো সেটি করতে গেলে তাহলে ইরানকে কন্টেন্ট করতে হবে। ইরানকে যদি এইভাবে আনকন্টেন্ট রেখে ইসরায়েলের আধিপত্য সম্পন্ন হবে না মিডল ইস্টে। আমেরিকা চাচ্ছে যে মিডল ইস্টে
ইসরায়েলের আধিপত্য থাকুক, পুরো মিডল ইস্ট তার মানে ইসরায়েলের মাধ্যমে তার দখলে থাকবে। অ্যাকচুয়ালি ইসরায়েল তো আর কেউ নয়, তার এক্সটেন্ডেড পার্ট অফ আমেরিকা। তো আমেরিকা সেখানে সবসময়, যেমন ইরানের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা প্রক্সি ওয়ার করে এই হুতির মাধ্যমে কিংবা এদের মাধ্যমে, তো ঠিক আমেরিকাও তো ওয়ান কাইন্ড অফ প্রক্সি যুদ্ধ আছে মিডল ইস্টে থ্রু ইসরায়েল, এবং ইসরায়েলের মাধ্যমেই তার সমস্ত কিছু প্রয়োগ করা হয়। এখন দেখুন যে মানে বিষয়গুলো কতটা মানে হাস্যকর। আপনি দেখুন যে ইরান কেন মানে পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে, এবং তার জন্য যত রকম নিয়ম কানুন, যত রকম আপনার আপত্তি সব, যেমন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা আছে, তারা কিন্তু যে সমস্ত এই আপনার ইউরেনিয়াম প্রোগ্রামগুলো থাকে সেগুলো ভিজিট করে বা ইন্সপেক্ট করে, যে সেগুলো এমন লেভেল অর্থাৎ 90% এনরিচড লেভেল যখন যায় ইউরেনিয়াম, তখন সেটা দিয়ে একটা পারমাণবিক উইপন তৈরি করা যায়। তো সেই লেভেল পর্যন্ত যেন না যায়। তো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কিন্তু তাদের সর্বশেষ যে ইন্সপেকশন আছে সেখানে বলেছে ইরান অলরেডি 408.6 কিলোগ্রাম অর্থাৎ 60% পিউরিটি অর্জন করে ফেলেছে। তার মানে 90% পিউরিটি বা এনরিচমেন্ট লেভেল যদি যায় তাহলে আপনার এই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে পারবে। কাজে দেখতেছে ইরান তো একদম নিউক্লিয়ার ওয়েপনের দোরগোড়ায় পৌঁছে গেছে, অতএব তাকে এখন বাধা দিতে হবে। অথচ দেখেন কন্ট্রারি অন্যদিকে ইসরায়েলও কিন্তু আপনার আনডিক্লেয়ার্ড নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম আছে ইসরায়েলের, কিন্তু সেটা কিন্তু ইন্সপেক্ট হয় না, সেটা কিন্তু IAEA তারা কিন্তু সেখানে যায় না। অর্থাৎ একই কাজ ইসরায়েলও করছে, তার কোনো ইন্সপেকশন নাই এবং সেটা আনডিক্লেয়ার্ড। তো ইরান ডিক্লেয়ার করে করছে, তারপরেও এটি তাদের জন্য মানে হুমকি হিসাবে তারা নিচ্ছে। অর্থাৎ মোট কথা হলো যে ওই যে যেটা আমি প্রথমেই বললাম, পুরো মিডল ইস্ট ইসরায়েলের মাধ্যমে আমেরিকা তার নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে। আর এখানে আরেকটি বিষয়টা হলো যে ইরান যে নিউক্লিয়ার যে ফুয়েলটা সেটা নাকি পারচেস করে রাশিয়ার কাছ থেকে। তাহলে এই ইরান যদি কখনো নিউক্লিয়ার ওয়েপনের মালিক হয়ে যায় তাহলে আলটিমেটলি সেটা রাশিয়ার হয়েই কাজ করবে। তো সেই রাশিয়াকে, যেমন আসাদ রাশিয়ার অনুগত ছিলেন, আসাদ চলে গেছে, এবার ইরানকেও যদি ধরে ফেলতে পারে তাহলে ওই মিডল ইস্টে রাশিয়ার আর কর্তৃত্ব থাকবে না। তো এরকম একটার সাথে একটা ইন্টার রিলেটেড। কিন্তু আমাদের কথা হলো, আমাদের কনসার্নটা কোন জায়গায়? বিশ্ব আসলে আর যুদ্ধ নিতে পারছে না। ওয়ার্ল্ড ক্যান নট এফোর্ড ওয়ার এনিমোর। আমরা গাজাতে যে ধ্বংসযজ্ঞ দেখলাম, তার পরবর্তীতে আমরা এই রাশিয়া কিন্তু আছে, এবং সেটি আরো নতুন করে নতুন উদ্যমে, যেটি আমাদের প্রেসিডেন্ট খুব সগর্বে ঘোষণা করেছিলেন 24 ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করে দিবেন। বন্ধ তো হয়নি, রাশিয়া এখন বলেছে তারা মাত্র শুরু করবে। তো এরকম একটা অবস্থায় যখন ইরান তো আর একেবারে ওই হামাস নয় যে চাইলে ইরানকে যখন তখন একেবারে শুয়ে ফেলতে পারবো, তা না, একটা প্রতিরোধ হবে, এবং সেই প্রতিরোধটা যখন হবে আরেকটা যুদ্ধের ফ্রন্ট আসবে এবং সারা বিশ্বকে তার মূল্য দিতে হবে, সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।